জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপিদের ফুলেল শুভেচ্ছা, দল মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র পরিচালনা করবেন আশা সবার। ওনার একটা পবিত্র দায়িত্ব নিজেকে নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়া। যদি ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারে হবে, কিন্তু এখন তো সংবিধান সংশোধন হয়নি। সাইডলাইনে নয়, দিল্লির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে আগ্রহী ঢাকা, প্রতিবেশীর সাথে মর্যাদা সম্মানের সম্পর্কে জোর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। আসাদুজ্জামান কামাল, এই হাদির হত্যা আর হাদির হত্যা আছে, এগুলোর এমন চাই, বুঝছেন, আমরা আনবো ইনশাআল্লাহ। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা। মোবাইল নিয়ে ঝগড়ার জেরে চট্টগ্রামে একজনকে হত্যা, যশোরে শহরে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুনের কারণ জানে না পুলিশ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাষ্ট্রপতি নির্বাচন, সংসদে ভোট, ফল ঘোষণা। এর মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির অধিকারী হলেন রাজনীতির দুঃসময়ের কাণ্ডারি। ১৬৭ ভোটের ব্যবধানে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই জয় শুধু সংখ্যার হিসেব নয়, ফল ঘোষণার পর সংসদে দেখা গেল রাজনীতির ভিন্ন এক ছবি। বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাতে এগিয়ে এলেন নিজ দল থেকে শুরু করে বিরোধী দলের নেতারাও। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধার হাতে প্রধানমন্ত্রীর লাল গোলাপ তুলে দেওয়ার মুহূর্তেও ফুটে উঠল আবেগ আর পারস্পরিক সম্মানের বার্তা। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। সংসদের অধিবেশন কক্ষই ভোট কক্ষ। সেখানেই টেবিল চাপড়ে ভোটারদের অভিবাদন, অভিনন্দন আর উল্লাস প্রকাশ। ফলাফল ঘোষণার পরই প্রধানমন্ত্রী তারেক রহমান লাল গোলাপ শুভেচ্ছা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। নিঃসন্দেহে এই শুভেচ্ছায় মিশে আছে দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গীর প্রতি এক অন্যরকম আবেগ, সম্মান। মাননীয় সংসদ সদস্যগণ, নিজেদের প্রার্থী হেরেছে, তবুও নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন বিরোধী দলীয় নেতা আর সংসদ সদস্যরা। এনসিপির তরুণ নেতারাও শ্রদ্ধা আর ভালোবাসায় বরণ করে নেন নয়া রাষ্ট্রপতিকে। এই নির্বাচনের ভোটার জনতার ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা। নির্ধারিত এই ভোটারদের সকলেই ফলাফল ঘোষণার পর ছুটে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। অভিনন্দনে সিক্ত করেন তাঁকে। এর আগে ঠিক দুপুর ২টায় শুরু হয় ভোট গ্রহণ। প্রথমেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল ভোট প্রদান করেন। এরপর দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট প্রদান করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ আসনে বসে প্রার্থীর নামের পাশে নিজের নাম উল্লেখ করে ভোট প্রদান করেন সংসদ সদস্যরা। ব্যালট পেপার জমা দেন ৩টি স্বচ্ছ ব্যালট বাক্সে। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, 255। শুরুর আধা ঘন্টার মধ্যেই প্রায় সবার ভোট গ্রহণ সম্পন্ন হয়। তবুও নির্ধারিত ২টা থেকে ৫টা পর্যন্ত এই ৩ ঘন্টা অপেক্ষায় ছিলেন নির্বাচনী কর্মকর্তারা। ভোট গ্রহণ শেষে সবার সামনেই ভোট গণনা শুরু হয়। পরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্তা ও সিইসি AMM নাসির উদ্দিন। বলেন, ভোট নিয়ে কারো কোনো অভিযোগ আসেনি, সুষ্ঠু পরিবেশেই সম্পন্ন হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। সুন্দরভাবে একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি এবং আপনারা দেখেছেন আমি প্রায় ৩.৫ ঘন্টা বসেছিলাম। কারো কোনো কর্নার থেকে কোনো রকমের কোনো অভিযোগ আসে নাই
একটা সুন্দরভাবে নির্বাচনটা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। 1991 দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল প্রতিদ্বন্দ্বিতামূলক। সেই নির্বাচনে সরকারি দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু তাদের সমর্থিত রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন জামায়াত ইসলামীর সমর্থনে। দেশে 35 বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন, যেখানে সেই জামায়াত বিরোধী দল হিসেবে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে, যে প্রার্থীর বিপরীতে সরকারি দল বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েছেন একক এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে। তিনিই হলেন দেশের 23তম রাষ্ট্রপতি, দেশের নতুন রাষ্ট্রপ্রধান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে বলে মনে করছে সরকার ও বিরোধী দল। নিজেদের প্রার্থী পরাজিত হলেও নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে বিরোধী দল। তবে 70 অনুচ্ছেদের কারণে ভিন্ন মত পোষণকারীরা মত প্রকাশের সুযোগ পাননি বলে অভিমত তাদের। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংবিধান মেনে নির্বাচনে অংশ নেয়ায় বিরোধী দলের সংবিধান সংস্কার পরিষদের শপথ আর টিকল না। সকলের প্রত্যাশা, দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন নতুন রাষ্ট্রপতি। ভোটের সমীকরণ ছিল আগে থেকেই জানা, তারপরেও 23তম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ অধিবেশন কক্ষ ছিল উৎসব মুখর। ভোটের শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো সময়ে উপস্থিত ছিলেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অভিনন্দন জানান সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরাও। রাষ্ট্রপতির পদে থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন প্রত্যাশা জনগণের, বলেন বিরোধী দলীয় উপনেতা। জুলাই সনদ অ্যামেন্ডমেন্ট চাচ্ছি, অ্যাপ্রুভাল চাচ্ছি, যাতে করে এই কষ্টটি আর তৈরি হওয়ার সুযোগ হবে না। আর 2 নম্বর হচ্ছে, যিনি রাষ্ট্রপতি হবেন শপথ নেওয়ার সাথে সাথে এইটাই ওনার একটা পবিত্র দায়িত্ব, নিজেকে নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়া। অসুস্থ থাকায় ভোট দেননি বিএনপির 3 সংসদ সদস্য। ভোটদান থেকে বিরত থাকেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। দেশে না থাকায় ভোট দিতে আসতে পারেননি খেলাফত মজলিসের আবুল হাসনাত। আর দেশে থাকলেও ভোটদান থেকে বিরত থাকেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ফলাফল ঘোষণার পর পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে ব্রিফ করেন চিফ হুইপ। বলেন, পরাজয় জেনেও নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখেছে বিরোধী দল, যেই সংস্কৃতি হারিয়ে যেতে বসেছিল। আমরা এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে আমরা যেন সবসময় একটা স্মুথ ট্রানজিশন করতে পারি। আমরা বিশ্বাস করি সরকার এবং বিরোধী দল সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন যাতে এই সরকার এবং বিরোধী দল সবাই মিলে ইনশাআল্লাহ করবো। যদি 70 না থাকে আগামী নির্বাচনে 70 ছাড়াই ইনশাআল্লাহ নির্বাচন হবে। সংবিধান এবং সাংবিধানিক নিয়ম মেনে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয়ায় বিরোধী দলকে অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দিন শেষে সাংবিধানিক প্রক্রিয়াকে স্বীকৃতি দিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন, এটাই হচ্ছে গণতন্ত্রের জয়যাত্রা। যদি 70 ধারা বিদ্যমান অবস্থায় মেনে নিয়ে বিরোধী দল সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে সদস্যরূপে তারা শপথ নিয়েছেন, সেটা সাংবিধানিকভাবে ঠিক না, এই স্বীকৃতি তারাই দিলেন। ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া জানান সংসদ সদস্যরা, যারা এই নির্বাচনের ভোটার। জানান নতুন রাষ্ট্রপতির প্রতি প্রত্যাশার কথা। যে গণতন্ত্রের জন্য লড়েছি, সবাই মিলে প্রাণ দিয়েছে, মানুষ ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্রের প্রতিফলন আজকে একটা ধাপ আমরা এগিয়ে গেলাম। একজন মানুষ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন, যিনি মানে এই পদের যে মর্যাদা, সেটাকে মর্যাদাপূর্ণ করলেন। উনি সারা বাংলাদেশের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য, সজ্জন এবং অত্যন্ত অমায়িক ব্যবহারের একজন মানুষ। কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবেন না। উনি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। এই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকাটা আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক সংস্কৃতিকে বেগবান করবে, শক্তিশালী করবে।
রাষ্ট্রপতি নির্বাচনের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলছেন সংসদ সদস্যরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁয়ে আনন্দ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। এ সময় সরকারকে ধন্যবাদ জানিয়ে নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানান বক্তারা। বলেন, মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁয়ের মানুষ আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে। এর আগে জেলার বিভিন্ন স্থানের সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন যুব দলের নেতাকর্মীরা। জেলা শহরের গেট পার থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। বক্তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। ব্রিক্স বা জাতিসংঘের সাইড লাইনে নয়, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আগ্রহী ঢাকা। সেটা হতে হবে সম্মান, মর্যাদা ও পারস্পরিক স্বার্থ রক্ষা করে। এমন কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। দুই শীর্ষ নেতা বসলে সব সংকটের সমাধানের পথ মিলবে বলেও আশাবাদী উপদেষ্টা। বলছেন, কেবল রাজনৈতিক নয়, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি সহ সব ক্ষেত্রেই প্রতিবেশীর সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ঢাকা। 10 আগস্টের ঘটনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের প্রথম সাক্ষাতেই সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ছিল দিল্লির, কিন্তু তাতে বড় বাধা হয়ে দাঁড়ায় দিল্লিতে 5 আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন। এ নিয়ে সরকার প্রধানের অসন্তোষের বার্তা নিয়ে সেদিনই দিল্লি যান হাইকমিশনার। পরদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন তার ঘনিষ্ঠজন বলে পরিচিত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, 5 আগস্টের ঘটনায় ঢাকা যে চরম ক্ষুব্ধ সেই বার্তা স্পষ্ট দিল্লির কাছেও। তাই দ্বিপাক্ষিক সম্পর্ক রিসেট করতে চাই দুদেশ। দ্যাট ইজ এ স্ট্রং এলিমেন্ট। এটা আহত হয়েছে আমাদের মানুষকে। মানে ইট ওয়াজ a insult to the people of Bangladesh allowing her this space. So if truly Bharat means resetting relations, then it must realize that this 5th August episode is unacceptable. পররাষ্ট্র উপদেষ্টা জানান, দিল্লি যেতেই চান প্রধানমন্ত্রী, তবে সেটা হতে হবে সম্মান, মর্যাদা ও পারস্পরিক স্বার্থ রক্ষা করে। ভারত আমরা যাইতে চাই, বাট ভারত মাস্ট রেকগনাইজ the disappointment of the people of Bangladesh. আমরা চাই ট্রেড, ইনভেস্টমেন্ট এদের সাথে, মানে ভারতের সাথে আরো জোরদার হোক, স্বাভাবিক হোক প্রত্যেক লেভেলে, মানে সোসাইটির, খালি তো পলিটিক্যাল লেভেলে, প্রত্যেক সেক্টর থেকে। প্রধানমন্ত্রীর সফর হলে সেখানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ অন্যান্য দণ্ডিতদের ফেরানোর আলাপের পাশাপাশি অভিন্ন নদীর পানি বন্টন সহ সব ইস্যুই থাকবে এজেন্ডায়। শুলে ফিল্মে ডায়লগ একটা দিছিল গব্বর সিং, বুঝছেন, যে হামকো ইয়ে হাত চাইয়ে ঠাকুর। বুঝছেন, তো আমরা এই আসাদুজ্জামান কামাল, এই হাদির হত্যা পিলার আর হাসিনা তো আছে, তো এগুলার আমরা চাই, বুঝছেন, আমরা আনবো ইনশাল্লাহ। গঙ্গা চুক্তি নবায়ন ডিসেম্বরে শেষ হয়ে আসতে। So these are things that we will start discussions on. তিস্তা তো আমাদের, তিস্তা আমরা করব। প্রশ্ন আসে, কবে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী? সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ব্রিক্স ও শেষের দিকে জাতিসংঘ সম্মেলনের সাইড লাইনে কি বৈঠক হতে পারে দুই শীর্ষ নেতার? দুইটা গুরুত্বপূর্ণ দেশ, we are neighbors, we should invite each other to our homes. অন্য জায়গায় বসে কেন চা খাবো? প্রথম ভিজিট কেন ব্রিক্সের আওতায় হবে? প্রথম ভিজিট হবে ভারতের আমন্ত্রণে, পারস্পরিক আমন্ত্রণে হবে, মানে ইট শুড বি আ বাইল্যাটারাল, নট ইন সাম মাল্টিল্যাটারাল ফোরাম। সাইডলাইনে ইউএনএর কেন হবে? উপদেষ্টা বলেন, সবার আগে বাংলাদেশ মানে কোনোভাবেই বিচ্ছিন্নতা না, বরং প্রতিবেশী সহ সব দেশের সাথে কার্যকর সম্পর্ক রাখা। ফরেন পলিসিটা বাংলাদেশ ফার্স্ট, এটা মানি না যে বাংলাদেশ মানে ইন আইসোলেশন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি। রাজশাহী বিভাগের নেতাদের সাথে দলীয় চেয়ারম্যানের বৈঠক শেষে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কথা জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারম্যান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান। কোনো নেতাকর্মী অনৈতিক কাজে জড়িত হলে দল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সন্ধ্যায় বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী যে নির্বাচন, যেটা স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচন যাতে দলের পক্ষ থেকে, দল তো সমর্থন করবে, একটা দলীয় প্রতীকে তার নির্বাচন হবে না। সেখানে তৃণমূলের যে ইউনিটগুলি আছে, অর্থাৎ ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, এরা বসে তারা একজন প্রার্থী ঠিক করবেন। বান্দরবানের আলী কদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা মিয়ানমারের 14 নাগরিককে আটক করেছে বিজিবি জানায়, মিয়ানমারের 14 নাগরিক কিল্লাইপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সবাই নিরস্ত্র অবস্থায় বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেন। পরে অনুপ্রবেশের দায়ে আইনগত ব্যবস্থা নিতে তাদের আলী কদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যশোরে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে শহরের লিচুতলা বাবুর সেগুন বাগান এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আলামিনকে ছুরিকাঘাত করে হত্যার পর সড়কের পাশে ফেলে যায় কয়েকজন দুর্বৃত্ত। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পেশায় দিন মজুর ছিলেন আলামিন। ধারণা, হত্যার আগে তার চোখে মরিচের গুঁড়া দিয়ে নাজেহাল করা হয়। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। গলায়, মাথায় এবং পেটে উপর্যুপরি ছুরিকাঘাতের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। তদন্তের মাধ্যমে জানতে পারবো মৃত্যুর কারণ বা কারা এর সাথে জড়িত। ঘটনাস্থলে একটা মোটরসাইকেল পাওয়া গেছে, মরিচার গুঁড়া পাওয়া গেছে। এদিকে চট্টগ্রামের চাঁদগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজীর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি মোবাইলকে কেন্দ্র করে ওষুধ কোম্পানির প্রতিনিধি সাকিবের সাথে ইমন নামে এক যুবকের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই জেরে দলবল নিয়ে সাকিবের উপর হামলা করে ইমন। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক ইমন ও তার সহযোগীরা। রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের 1,21,75,000 টাকা ডাকাতির ঘটনায় মূল হোতা জলিল সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে মিডিয়া সেন্টারে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান। আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া 48 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এর আগে এই মামলায় 5 জনকে গ্রেপ্তার করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার আসামিরা 2.5 মাসে আগে মতিঝিলে $17 লক্ষ ডাকাতির সাথে জড়িত। ঘটনার দিন 3 বাইকে 6 আরোহী সহ মোট 9 জন ডাকাতির সাথে জড়িত বলে জানানো হয়। এই ঘটনায় ডাকাত দল 1,21,00,000 টাকা ডাকাতি করে। ডাকাতি সফল হওয়ার পর তারা নিজেদের মধ্যে এই টাকাগুলো ভাগ করে নেয়। মেইন যে সর্দার অর্থাৎ জলিল মোল্লা আনুমানিক 53 লক্ষ টাকা তার কাছে রাখে, যে এই ডাকাতির সময় মোটরসাইকেলে ছিল এবং তার হাতে একটি পিস্তল ছিল। নারায়ণগঞ্জের 2,500 পুকুরে ডুবে 4 শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুপুর থেকে শিশুদের বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে স্থানীয় একটি পুকুর থেকে ওজাইফা, আফসা, রুবাইয়া ও রিয়ামণিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 4 জনকেই মৃত ঘোষণা করেন। ধারণা, পুকুর পাড়ে খেলা করার সময় প্রথমে এক শিশু পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয় বাকিদের। মারা যাওয়া শিশুদের বয়স 8 থেকে 12 বছরের মধ্যে। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।